যে সমস্ত রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু সবটাই ইউনূসের হাতের বাইরে। ভারতকে সঙ্গে নিতে পারেন তাহলে কিন্তু সামরিকভাবে তার কিছুটা শক্তি পেতেন। বারে বারে কিন্তু তিনি গোপন বৈঠক করছেন। ইউনূস কিন্তু বর্তমানে কোণঠাসা। তিনি যদি পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করতেন তাহলে কিন্তু এই গোটা যে পাকিস্তান মডেল, সেই পাকিস্তান মডেল বাংলাদেশে হয়ে যেত, যেখানে গোটা সরকার নিয়ন্ত্রিত হতো সেনাদের দ্বারা। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনৈতিক অভূতপূর্ব সমীকরণ তা নিয়ে কথা বলবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সূত্র মারফত খবর বা গোয়েন্দা সূত্র মারফত খবর, যে ইউনূস সরকার অর্থাৎ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান যে ইউনূস, তিনি কিন্তু চীনে গিয়েছেন। এক প্রকার কিন্তু তিনি চীনে পালিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। কিন্তু এই বাংলাদেশের ডামাডোল বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে তার চীন সফর কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করেছি আমরা। ইতিমধ্যেই সেই আলোচনা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে চীনের সঙ্গে যে নতুন একটি আঁতাত তৈরি করতে চাইছে বাংলাদেশ, সেটা কেন, বা ইউনূসের যে কোণঠাসা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে ইউনূস বর্তমানে কি চাল নিচ্ছে বা কি পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে গোয়েন্দা মারফত এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের সূত্র মারফত যে খবর, যে প্রথম এই ইউনূস তিনি কিন্তু চেয়েছিলেন ভারতবর্ষে আসতে। তার প্রথম পছন্দ ছিল কিন্তু ভারতবর্ষ। তার কারণ কি, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, একদিকে বিএনপি যে হানিমুনেটিক পিরিয়ড এতদিন ধরে চলছিল ইউনূস সরকারের সঙ্গে অন্যান্য যেসব দলগুলির, প্রথম দিকে যখন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সংরক্ষণ বিরোধী যে আন্দোলন চলেছে বাংলাদেশে, সেই আন্দোলনকে ভর করে যখন ইউনূস ক্ষমতায় এলো, অন্তর্বর্তী সরকারের প্রধান হলো, সেই ছাত্ররা যারা তাকে ক্ষমতায় এনেছিলেন, সেই ছাত্ররাও কিন্তু এক প্রকার তার হাত থেকে সরে গেছে, তার হাতের বাইরে সবটাই এখন। পাশাপাশি জামাতে ইসলাম কিংবা বিএনপি তারাও কিন্তু তার সঙ্গ দিচ্ছে না। এদিকে কিন্তু এই বিষয়কে পালে হাল লাগাতে চাইছে আওয়ামী লীগ। এই সমস্ত পরিস্থিতি কিন্তু যে সমস্ত রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু সবটাই ইউনূসের হাতের বাইরে। সেই জন্য কিন্তু ইউনূস একটি চাল নেয়। সেই চাল একটা বিশেষ রাজনৈতিক চাল তিনি চালেন। সেটা কীরকম, তিনি কিন্তু ভারত সরকারের কাছে আবেদন জানান, তিনি ভারতে আসতে চান। দিল্লি মারফত যে খবর, এই আবেদনে কিন্তু সাড়া পাননি তিনি, এবং সেই সাড়া না পেয়েই তিনি কিন্তু চীনে গিয়েছেন। কিন্তু কেন ভারতকে তিনি বেছে নিলেন, প্রশ্নটা হচ্ছে এইখানে। যেটা সূত্রের খবর বা যেটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তিনি যদি ভারতকে সঙ্গে নিতে পারেন তাহলে কিন্তু সামরিকভাবে তার কিছুটা শক্তি পেতেন। ইউনূস কিন্তু বর্তমানে কোণঠাসা, কারণ বিএনপি, জামাতে ইসলাম বা যেসব বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র যারা তাকে ক্ষমতায় এনেছিল, তারা কিন্তু ইতিমধ্যে কেউ তার পাশে নেই। তার গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গতকাল স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠান থেকে নাহিদ ইসলাম, যিনি কিন্তু উপদেষ্টা ছিলেন, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য একটা নেতা ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে এই নির্বাচনে যদি কাউকে, কোনো দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন দেরি করা হয় তাহলে কিন্তু ফল ভালো হবে না। এই বিষয়টা কিন্তু সবটাই এক প্রকার বিএনপি এবং ইউনূসকে টার্গেট করে তিনি বলেছেন, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। ফলে এই পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই মাথা তুলে দাঁড়ানো কিংবা কোনোভাবেই সঠিক বা সফল জায়গায় কিন্তু ইউনূস নেই। পাশাপাশি ইউনূসের যেসব প্রথম যখন ইউনূস ক্ষমতায় ছিলেন, তার যে ব্যক্তিত্ব ছিল কিংবা তার যে পপুলারিটি ছিল, সেইটাও কিন্তু এক প্রকার তিনি হারিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতকে তিনি কাছে পেতে চেয়েছিলেন, যেটাই কিন্তু আন্তর্জাতিক সূত্রের খবর বা আন্তর্জাতিক গোয়েন্দা মারফত খবর। এই যে তিনি ভারতকে কাছে পেতে চেয়েছিলেন বা ভারতকে বন্ধু হিসেবে পেতে চেয়েছিলেন বা ভারতের থেকে সাহায্য চাইছিলেন, দিল্লি আসতে চেয়েছিলেন, তার কারণ কি? তার কারণ তিনি কিন্তু জানেন যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার সঙ্গে কিন্তু আমেরিকার যিনি প্রধানমন্ত্রী ট্রাম্প, তার সঙ্গে কিন্তু দুজনের বন্ধুত্ব প্রচণ্ড গভীর, এবং সেই গভীরতা কিন্তু তিনি জানেন। এবং সেই জন্যই ভারতকে যদি তিনি পাশে পেতেন, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা নিউট্রাল থাকতো, এবং আমেরিকা নিউট্রাল থাকলে কিন্তু তাদের উপর
ওপর থেকে যে চাপটা, যখন ট্রাম্প ক্ষমতা এলো তখন কিন্তু সবাই কম বেশি মনে করেছিল যে বিপদে পড়বে ঢাকা। তার কারণ কি? তার কারণ মূল যে কারণ, একটা অভিযোগ কিন্তু ইউনূসের বিরুদ্ধে আগেই ছিল যে হিলারি ক্লিনটনের যে ভোট নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু একটা টাকা ঢালার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। ফলে এই সমস্ত বিষয়ে কিন্তু আমেরিকা তার বিরুদ্ধে যাবে এমনটাই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেছিল। সেই অবস্থায় ভারতকে যদি তিনি পাশে পেতেন তাহলে কিন্তু হিসেব মতো ট্রাম্প নিউট্রাল থাকতো। পাশাপাশি যখন তিনি দেখলেন যে কোণঠাসা পরিস্থিতি, কেউই তার পাশে নেই, হাতের বাইরে সব পরিস্থিতি, সেই অবস্থায় তিনি যখন নিজের যে অবস্থান সেটা ধরে রাখতে চাইছেন, সেই অবস্থায় তিনি ভারতকে পাশে না পেয়ে তিনি কি করলেন? তিনি চীনের দ্বারস্থ হলেন। তিনি ইতিমধ্যেই 4 দিনের সফরে চীনে গিয়েছেন। যেটা দেখা গিয়েছে, চীনে কিন্তু তিনি কেন গিয়েছেন প্রশ্নটা যখন উঠছে, তখন জানা যাচ্ছে বিশিষ্ট সূত্র খবর বা বিশিষ্ট এক্সপার্টদের মত তিনি কিন্তু চীনে গিয়েছেন সামরিক সাহায্য চাইতে। এটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার কারণ চীন কিন্তু এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু কেন তিনি চীনে যেতে চাইছেন প্রশ্নটা যখন উঠছে, বিশিষ্ট এক্সপার্টদের মত তিনি কিন্তু চীনকে পাশে পেতে চাইছেন, ভারতকে পাশে না পেয়ে কিন্তু তিনি চীনকে পাশে পেতে চাইছেন। কিন্তু কেন? চীন কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম সামরিক দিক থেকে অন্যতম একটা শক্তি। এশিয়ার যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোর নিরিখে কিন্তু চীন একটা বড় শক্তি। সেই শক্তিকে কিন্তু যদি পাশে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে চীনের সঙ্গে যেসব প্রজেক্ট বাংলাদেশের চলছিল সেই প্রজেক্টগুলোও চলবে। পাশাপাশি তিনি সামরিক সাহায্যও পাবেন। এই সামরিক সাহায্যের লোভ কিন্তু তিনি সামলাতে পারেননি এবং তিনি কিন্তু একটা রাজনৈতিক চাল তিনি চাললেন। একদিক থেকে যদি দেখা যায়, তিনি যদি পাকিস্তানকে বন্ধু হিসাবে বা পাকিস্তানকে বেছে নিয়ে চলতেন বা চলার চেষ্টা করেছিলেন এক সময় তিনি, কিন্তু তিনি দেখলেন যদি পাকিস্তানকে সঙ্গে নিয়ে তাকে চলতে হয় বা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তাহলে কিন্তু গোটা পরিস্থিতিটা পাকিস্তানের মতন হয়ে যাবে। তার কারণ একদিক থেকে এই চলতি সপ্তাহে সোমবার মঙ্গলবারই দেখা গিয়েছে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি কিন্তু ঢাকাকে ঘিরে ফেলেছেন এবং বারে বারে কিন্তু তিনি গোপন বৈঠক করছেন এবং গোপন বৈঠক করেছেন সামরিক যেসব বাহিনী আছে তাদের কমান্ড্যান্ট, তাদের প্রধানদের নিয়ে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু ঢাকার রাস্তায় সাজোয়া ট্যাঙ্ক, ঢাকার রাস্তায় বিভিন্ন রকম সামরিক যান, সামরিক যন্ত্র, এই জিনিসগুলো কিন্তু ইউনূসকে চাপে ফেলেছে, যে কারণে কিন্তু তড়িঘড়ি তিনি চীনের সাহায্য নিতে চলে গেলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি যদি সামরিক সাহায্য চীন থেকে পান তাহলে সেক্ষেত্রে কতটা সার্বভৌমত্ব তিনি রক্ষা করতে পারবেন। তার কারণ নির্বাচন কিন্তু তিনি ঘোষণা করে গিয়েছেন যে নির্বাচন হবে খুব শীঘ্রই বাংলাদেশে। সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন যদি তাকে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে এই বর্তমান যে পরিস্থিতি কেউই তার হাতে নেই। ফলে সমস্ত দলকে নিয়ে যদি তাকে নির্বাচন সংগঠিত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে চাপে পড়তে হবে এবং সেই জন্যই কি তিনি চীনের দ্বারস্থ হলেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে, সেটা হচ্ছে যে তিনি যদি পাকিস্তানকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করতেন তাহলে কিন্তু এই গোটা যে পাকিস্তান মডেল, সেই পাকিস্তান মডেল বাংলাদেশে হয়ে যেত, যেখানে গোটা সরকার নিয়ন্ত্রিত হতো সেনাদের দ্বারা। ফলে সব মিলিয়ে তিনি যেটা রাজনৈতিক চাল চাললেন, ভারতকে পাশে না পেয়ে, অবশ্যই বলে রাখার চেষ্টা করবো যে ভারতকে পাশে না পেয়ে তিনি যে রাজনৈতিক চাল চালার চেষ্টা করলেন সেটা হচ্ছে চীনকে পাশে নিয়ে খেলার চেষ্টা করলেন এবং তিনি ইতিমধ্যেই চীনের কাছে গিয়েছেন এবং চীনের কাছে নিশ্চয়ই সাহায্য তিনি চাইবেন এবং চীনের কাছে সাহায্য পেলে আমরা যদি ধরেও নিই যে চীনের কাছ থেকে তিনি সামরিক সাহায্য কিংবা অন্যান্য যে সমস্ত সাহায্য তিনি পাচ্ছেন বা পাবেন, সেক্ষেত্রে কতটা সার্বভৌমত্ব তিনি রক্ষা করতে পারবেন কিংবা যে কোণঠাসা পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে, তার বিশেষ করে ইউনূসের সেই কোণঠাসা পরিস্থিতি থেকে কি তিনি বেরোতে পারবেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়।